আওয়ামী লীগ কখনোই মানুষ না। এটা যদি বিশ্বাস না হয় আপনারা নির্বাচনের আগেই দেখতে পারবেন। আপনি কি মনে করেন যে হাদি ভাইয়ের হত্যাকারীরা ছোটখাটো পরিকল্পনাকারী ছিল? বড় মাপের একটা পরিকল্পনার ছোট্ট একটা অংশ বিশেষ। এই পরিকল্পনাটা ভারত থেকে করা হয়েছে, রয়ের পরিকল্পনা। এর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। মন থেকেই আওয়ামী লীগকে কখনো মানুষ মনে করি না। শেখ হাসিনাকে আমি কখনোই মনে করি না যে সুস্থ মাথার একজন মানুষ ছিল। আমি তাকে একেবারে রং হেডেড মনে করি। আমাদের সরকারের কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগও মানুষ। পুলিশের ভিতর যে ফ্যাসিস্টগুলো রয়েছে এরা সরাসরি আদেশ নেয় আপার থেকে। আপনি দেখেছেন শেখ হাসিনা কিছু ফোন কল কিন্তু মাঝে মাঝে একটু রিলিজ হচ্ছে, সরাসরি বলে দিচ্ছে গেরিলা হামলা করে, যেহেতু রাস্তায় থাকতে পারবে না। তারা আসলে শেকড়টা গেড়ে গেছিল 2041 সাল পর্যন্ত। তাদের একটা উদ্দেশ্য ছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতেছি, কার পরে কে আসবে, কার পরে কে দায়িত্ব নিবে, এটা কিন্তু সাজানো গোছানো ছিল। শুধু আমরা আসলে বুঝতে পারতেছি না যে ষড়যন্ত্রের শিকড় কতটা গভীরে। হাদি ভাইয়ের রক্তের কালারটা দেখলাম আগুনের মতো, এবং হাদি ভাইয়ের প্রত্যেকটা রক্তের ফোঁটায় বারুদের গন্ধ ছিল। হাদি ভাইকে কেন জীবন দিতে হলো? কারণ বিপ্লবীরা অর্ধেক বিপ্লব করে ফ্যাসিস্টের পুরোপুরি নির্মূল না করে ঘরে ফিরে গিয়েছিল, তার খেসারত আজকে দিতে হচ্ছে। আফসোসটা আসলে কোন জায়গায়, যে হাদি ভাইয়ের সন্তানটা হাদি ভাইকে আর দেখতে পারবে না। আমাদের আফসোসটা হয় হাদি ভাইয়ের কণ্ঠস্বরটা আমরা আর কোনোদিন শুনতে পারবো না। কোন অফিস পুড়ছে, কোন জায়গায় একটু হামলা হয়েছে সেটা মব হয়ে যাচ্ছে, আর উল্টো হাদি ভাইয়ের যে মৃত্যু হয়েছে, হাদি ভাই যে শহীদ হয়েছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা একতরফা হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে হাদি ভাইয়ের হত্যাকারীরা ছোটখাটো পরিকল্পনাকারী ছিল? এটা তাদের বড় মাপের একটা পরিকল্পনার ছোট্ট একটা অংশ বিশেষ। এই পরিকল্পনাটা ভারত থেকে করা হয়েছে, রয়ের পরিকল্পনা। এর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। হাদির খুনিকে নিজেদের লোক বলে ভারতীয় মিডিয়া কিভাবে বুনো উল্লাস করেছে, এই বুনো উল্লাসটা প্রমাণ করে এর পিছনে ভারতের শতভাগ হাত আছে। যখন আমরা শুনি কোনো যোগাযোগ মাধ্যমে শুনি যে ভারতীয় সীমানা পার হয়ে, আমাদের বাংলাদেশের সীমানা পার হয়ে তারা ভারতে ঢুকে গেছে, আমাদেরকে আর এটা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদেরকে বিশ্বাস করতে হবে? তারা কোথাও না কোথাও একটু দূরে গিয়ে আবার আটকে যাচ্ছে, একটু দূরে গিয়ে আবার আটকে যাচ্ছে। তদন্ত রিপোর্টের কোনো অগ্রগতি আপনারা দেখেছেন? দেখি কালকে তদন্তকারী অফিসার কে আছে, কালকে তার অফিসে যায়। আপনারা তো ডেকে নিয়ে আমাকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করেন, কালকে আপনাদেরকে নিয়ে একটু তদন্তকারী অফিসে যাই, দেখি সিডিটা কত দূর আগাইছে। এরা সেটাও দেখাতে পারবে না। হাদি ভাইকে গুলি করা হয়েছে, সীমানা পার হতেও তো 10 ঘন্টা লাগে। একটা হইচই বিজ্ঞাপন আপনারা আজ পর্যন্ত মিডিয়াতে দেখেছেন যে হাদি ভাইয়ের ঘাতকদেরকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ কি করছিল? আপনি যে টাকাটা দিবেন আপনার বাপের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এনে দিবেন, আমাদের টাকাই তো। আপনারা একটু চেষ্টা করেন না, হয়ে যাবে। আপনারা চেষ্টা করতেছেন না। থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হয়েছে, সেই অস্ত্রগুলো লুট করা হয়েছিল এটা একদিন ব্যবহার করার জন্য। থানা থেকে অস্ত্রগুলো লুট হয়ে গেল, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা পুরস্কার ঘোষণা করতেছে। অস্ত্রগুলো যদি পাবলিক যদি উদ্ধার করতে সহযোগিতা করে তাদেরকে পুরস্কৃত করা হবে। আরে ব্যাককল, এটা তো তাৎক্ষণিকভাবে র্যাবের কোনো ইউনিট কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। র্যাব কিন্তু চাঙ্গা ছিল তখন পর্যন্ত। র্যাবের একটা ইউনিটও ক্ষতিগ্রস্ত হয় নাই। র্যাবকে নির্দেশ দেওয়ার সাথে সাথে থানার অস্ত্রগুলো ফিরে আসে। আপনারা কি মনে করেন নির্বাচনের আগে এই অস্ত্রগুলো সচল হবে না? আমাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, এই জনগণের বিরুদ্ধে সচল হবে না? এরা কি ভালো নিয়তে নিছে? ভালো উদ্দেশ্যে এই অস্ত্রগুলো লুট করেছে? এই অস্ত্রগুলো কোনো না কোনোভাবে সাধারণ মানুষের উপর ব্যবহার হবেই হবে। এখন এই কথাটা যখনই আমি বলতে যাব, দোষটা আমার। আপনি অস্ত্র উদ্ধার করতে পারতেছেন না, একজন ঘাতককে আপনি আটক করতে পারতেছেন না, সে ব্যর্থতার দায় আপনি নিচ্ছেন না। আমরা যারা হাদি ভাইকে ভালোবাসতেছি, হাদি ভাইকে সেভ করতে চাইতেছি, আমাদেরকে গ্রেপ্তার করা কেমন যেন আপনাদের জন্য জরুরি হয়ে পড়েছে। এই সরকার সর্বোচ্চ বেশি পরকীয়া করেছে যখন বলেছে যে আওয়ামী লীগের যারা ফেয়ার ফেস আছে, যারা দুর্নীতির সাথে জড়িত না, তাদেরকে নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে। এই সরকারের সর্বোচ্চ নিকৃষ্ট পরকীয়া এটা। মন থেকেই আওয়ামী লীগকে কখনো মানুষ মনে করি না। শেখ হাসিনাকে আমি কখনোই মনে করি না যে সুস্থ মাথার একজন মানুষ ছিল। আমি তাকে একেবারে রং হেডেড মনে করি। আমাদের সরকারের কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগও মানুষ। এই অমানুষগুলোকে, এই বিষধর সাপগুলোকে সবাই কোনো না কোনোভাবে কাছে টেনেছে। এমন মানুষও কাছে টেনেছে যে যারা কিন্তু ওঝা না। বিএনপির একজনকে ঘরের ভিতর দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? আওয়ামী লীগের লোকজন করেছে। আপনাদেরকে এখনো সতর্ক করে দেই, আওয়ামী লীগ কখনোই মানুষ না। এটা যদি বিশ্বাস না হয় আপনারা নির্বাচনের আগেই দেখতে পারবেন। এদেরকে যারা মনে করতেছেন আমরা খুব ভালো ওঝা হয়ে গেছি, আপনারা যদি ওঝা হয়েই থাকেন
এই সাপগুলোর বিষ দাঁতগুলো আগে ভেঙে দেন, বিষ দাঁতগুলো ভেঙে দিয়ে তারপরে আপনারা পোষেন। সরকারের ভিতর, সচিবালয়ের ভিতর, পুলিশের ভিতর, সেনাবাহিনীর ভিতর কিচ্ছু করা লাগবে না, আমাকে মাত্র 1 মাসের সময় দেন, 2000 পুলিশকে বাড়ি পাঠিয়ে দিব। নির্বাচনের একটা প্রভাব পড়বে, আমরা বিএনসিসি থেকে 10,000 পোলাপান নিয়ে নিব, নির্বাচনের ওই জায়গাটা কভার হয়ে যাবে। মাত্র 200 সেনা অফিসার ফোর্সকে বাড়ি পাঠায় দেন, আপনাদের এই দেশটা আবার শান্ত হয়ে যাবে। সুশীলদের 2-4 জনকে পিছনে 2-4টা লাথি দেন, দেখবেন যে এই দেশটা আবার শান্ত হয়ে গেছে। ওরা শুধু শুধু আমাদেরকে উস্কানি দিচ্ছে, কোন অফিস পুড়ছে, কোন জায়গায় একটু হামলা হয়েছে সেটা মব হয়ে যাচ্ছে, আর উল্টো হাদি ভাইয়ের যে মৃত্যু হয়েছে, হাদি ভাই যে শহীদ হয়েছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা, একতরফা হয়ে যাচ্ছে। হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওখান থেকে সরিয়ে দেন, আইন উপদেষ্টাকে ওখান থেকে সরিয়ে দেন, আপনারা তো দেখেছেন এটার ফলাফল কি হবে। এভাবে যদি নির্বাচনের দিকে আমাদের দেশ এগিয়ে যায়, আর আমি যদি বলি যে না এভাবে নির্বাচন করা যাবে না, বড় বড় দলের নেতারা বলে ফেলবে হাঁটুর বয়সী ছেলেরা এরা নির্বাচন পেছাতে চাচ্ছে, গণতন্ত্রকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা নির্বাচন চাই, শুধু মানুষের জানমালের হেফাজত করে তারপরে নির্বাচন করতে চান। আর কত মানুষ মারা গেলে পরে ফ্যাসিস্টের দোসরদের শান্তি হবে বলেন? এই যে পুলিশের ভিতর যে ফ্যাসিস্টগুলো রয়েছে, এরা সরাসরি আদেশ নেয় আপার থেকে, সরাসরি আপার থেকে আদেশ নেয় যে ঠিক আছে। আপনি দেখেছেন শেখ হাসিনা কিছু ফোন কল কিন্তু মাঝে মাঝে একটু রিলিজ হচ্ছে, যদিও এটা বাংলাদেশের আইন দ্বারা নিষিদ্ধ, সরাসরি বলে দিচ্ছে গেরিলা হামলা করে যেহেতু রাস্তায় থাকতে পারবে না। এভাবে সেনাবাহিনীর ভিতর দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে আছে, তারা আসলে শেকড়টা গেড়ে গেছিল 2041 সাল পর্যন্ত। তাদের একটা উদ্দেশ্য ছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতেছি, কার পরে কে আসবে, কার পরে কে দায়িত্ব নিবে, এটা কিন্তু সাজানো গোছানো ছিল। শুধু আমরা আসলে বুঝতে পারতেছি না যে ষড়যন্ত্রের শিকড় কতটা গভীরে। আমরা যখনই ষড়যন্ত্রের শিকড়টা ধরে টান দিচ্ছি, তখন আমাদের মুখটাকে আটকে দেওয়ার জন্য আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে গ্রেপ্তার আতঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্যে সবাই কোনো না কোনোভাবে দায়ী। এর জন্য বিপ্লবী যে শক্তি ছিল 24 পরবর্তী, এরাও দায়ী। কিন্তু আফসোসটা আসলে কোন জায়গায়, যে হাদি ভাইয়ের সন্তানটা হাদি ভাইকে আর দেখতে পারবে না। আমাদের আফসোসটা হয় হাদি ভাইয়ের কণ্ঠস্বরটা আমরা আর কোনোদিন শুনতে পারবো না। আমার সব থেকে বড় আফসোস, যার অবহেলাই হোক, যার কর্তব্য অবহেলাই হোক, যার তদবিরেই হোক, হাদি ভাইয়ের সব থেকে বড় একটা চাওয়া ছিল যে আমাকে যদি গুলি করে মেরেই ফেলে, আমাকে যদি ওরা শাহাদত করাই দেয়, আমার যারা ঘাতক, আমার যারা হত্যাকারী, তাদের জন্য বিচারটা হয়। আপনি কি বিশ্বাস করেন, এই যে এখানে যত মানুষ যারা আছে, আপনারা কি বিশ্বাস করেন হাদি ভাইয়ের খুনিদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় এনে হাদি ভাইয়ের আত্মাকে সান্ত্বনা দেওয়া যাবে? আপনি এটা বিশ্বাস করেন? আরে আবরার ফাহাদ ভাইয়ের খুনিরাই তো ফাঁসির আদেশ পায়, কিভাবে যেন কার আদেশে যেন আজও তাদের ফাঁসি হচ্ছে না, ওসি প্রদীপের ফাঁসি হচ্ছে না। আপনারা এমন মানুষকে সংসদে নিয়ে আসেন যে হাদি ভাইয়ের এই যে হামলাকারী আছে, যারা হত্যাকারী আছে, এদের যেন বিচার হয়, আগামীর রাষ্ট্র যেন ইনসাফের হয়, আগামীর বাংলাদেশ যেন হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ হয়, আমাদের যে চাওয়াটা ছিল স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, সেটা যেন কায়েম হয়। 24-এর বিপ্লবের রংটা ছিল রক্তের মতো লাল। আমরা হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, ওই রংটা কিছুদিন পরে ফিকে হয়ে গেছে। হাদি ভাইয়ের রক্তের কালারটা দেখলাম আগুনের মতো, এবং হাদি ভাইয়ের প্রত্যেকটা রক্তের ফোঁটায় বারুদের গন্ধ ছিল। আমরা বিপ্লবীরা যদি হাদি ভাই শহীদ হওয়ার পরেও এটা চিন্তা করে আমি হিট লিস্টে আছি, আমার একা বেরোনো সম্ভব হবে না, আমার মনে হয় এখানে যাওয়া সম্ভব হবে না, এই বিপ্লবের দরকার নেই। আপনি আমাকে গুলি করেন, সিঙ্গেল শট না, ব্রাশ ফায়ার করেন, আমি তো বুক পেতে দাঁড়িয়ে আছি। আমার রক্তের উপর দাঁড়িয়ে আমার পরবর্তী প্রজন্ম যেন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি তো শহীদ হতে চাই, আমি তো মরতে চাই, কই আমি তো কোনো রকম 2 জনকে নিয়ে চলি না, আমি তো কোনো রকম কোনো, আপনি হুমকি দেন না, আমি ভয় পাচ্ছি না। আপনি কয়বার হুমকি দিবেন বলেন? আপনি যতবার হুমকি দিবেন আমি ততবার ভয় পাচ্ছি না। আপনি যতবার আমাকে পায়ের নিচে ফেলতে চাবেন আমি আবার উঠে দাঁড়াবো। আপনি আমাকে গ্রেপ্তার আতঙ্ক দেখাবেন, আমি আপনার থানায় গিয়ে বসে থাকবো। বিপ্লবীরা কেন ভয় পাচ্ছে? বিপ্লবীরা যখন অর্ধেক বিপ্লব রেখে ঘরে ফিরে যায়, তখন তাদের মৃত্যুটা নিশ্চিত হয়ে যায়, যেরকম 24-এ হয়েছিল। হাদি ভাইকে কেন জীবন দিতে হলো? কারণ বিপ্লবীরা অর্ধেক বিপ্লব করে ফ্যাসিস্টের পুরোপুরি নির্মূল না করে ঘরে ফিরে গিয়েছিল, তার খেসারত আজকে দিতে হচ্ছে। হাদি ভাইয়ের শহীদ হওয়ার পরে হাদি ভাইয়ের রক্তের শপথ মৃত্যু না হওয়া পর্যন্ত এবং এই বিপ্লবকে পরিপূর্ণ না করা পর্যন্ত, ইনসাফের বাংলাদেশ না গড়া পর্যন্ত ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না। দেখেন সামনে নির্বাচন, হাসনাত আবদুল্লাহ ভাইকে মন থেকে ভালোবাসি। সম্ভাব্য 2টো হামলার হাত থেকে হাসনাত আবদুল্লাহ ভাইকে আমি সেভ করার চেষ্টা করেছি। আমি এটা হাসনাত আবদুল্লাহ ভাইকে বলিও না, সাক্ষাৎ হয়েছে, হাই হ্যালো করেছি।
সেভেন সিস্টার্স নিয়ে এখন আমাদের কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ সেভেন সিস্টার্সের এক সিস্টার্স আমরা দখল করতে পারবো না। আমি যেটা চাচ্ছি সেটা হলো আমাদের পাকিস্তানের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি হয়ে যাক, তারা যেন আমাদেরকে অস্ত্র দিয়ে, অ্যাটমিক পাওয়ার দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করে। আর চায়নার সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক যেন তাদের অর্থনীতিটা আমাদের অর্থনীতির মতো হয়ে যায়। তুরস্কের সাথে একটা চুক্তি হয়ে যাক যেন তাদের ড্রোন শিল্পটা আমাদের দেশে চলে আসে। তাহলে হবে কি, সীমান্তে আমাদের যে মানুষ হত্যা হচ্ছে, আমরা তো আর তাদের প্রতিশোধ, আরে ছাগল চুরির প্রতিশোধই তো নিতে পারলাম না। তাহলে কি হবে, পাকিস্তানের সীমানায়, আমাদের সীমানায় যখন একজন মানুষ মারবে, পাকিস্তানের সীমানায় তাদের 10 জনকে ফেলে দিক, চীনের সীমান্তে, লাদাখের সীমান্তে তাদের 10 জনকে ফেলে দিক, আমরা এখানে বসে হাদি ভাইয়ের মতো মুড়ি বাতাসা দিয়ে উদযাপন করি। এখন আমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতিটা আমরা ঠিকভাবে সাজাতে পারতেছি কিনা। যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, আসনে বসে আছে বলে আমরা মনে করি, তারা একটু সংযত হয়ে, যেহেতু সামনে নির্বাচন, আমাদের একটা, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিয়েছে সরকার, এর কাছাকাছি থেকে নিজেদের জীবনটাকে সেভ করে রেখে নিজেদের যে আত্মরক্ষার কৌশল আছে প্রয়োজনে আরেকটু বাড়িয়ে দক্ষতার সাথে, বুদ্ধিমত্তার সাথে বিপ্লবটাকে এগিয়ে নেওয়া উচিত।